আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে প্রমোশন দেওয়ার জন্য গ্রেডেশনের তালিকা তৈরি করার কাজ চলমান। আমি সেই গ্রেডেশনের তালিকায় বিএড সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমি আমার পূর্বের ভিডিওতে অনেকগুলো কথা বলেছি, তার থেকে আজকে ভিন্ন টাইপের কিছু কথা বলার চেষ্টা করছি। আমরা সবাই খুব ভালোভাবেই জানি যে 2018 সালের ফেব্রুয়ারির 11 তারিখে যে নিয়োগ বিধিমালা হয়েছে, আমরা মাঝে মাঝে আসলে সব বিধিমালাগুলো একত্র গুলিয়ে ফেলি। আমরা 2018 সালে হয়েছে আমাদের নিয়োগ বিধিমালা। 2018 সালে আমাদের নিয়োগ বিধিমালা হয়েছে, আমরা এটা খুব ভালোভাবে জানি। আর আমাদের জ্যেষ্ঠতা বিধিমালা হয়েছে 2011। তো অনেকে আসলে 11 বিধিমালার সাথে 18 বিধিমালা পেঁচায় ফেলি, বলি যে 18 বিধিমালা হয়ে গেলে 11 বিধিমালা তো আর টিকবে না। আরে ভাই, একটু স্পষ্টভাবে বোঝার চেষ্টা করুন। 2011 সালে হয়েছে জ্যেষ্ঠতা বিধিমালা, আর 2018 সালে হয়েছে নিয়োগ বিধিমালা। দুটি বিধিমালা সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, আমাদের যে নিয়োগ বিধিমালাটি 2018 সালে হয়েছে, সেখানে সিনিয়র শিক্ষক নামে নতুন একটি পদ হয়েছে। আমরা খুব ভালোভাবেই দেখছি আমাদের সিনিয়র শিক্ষক পদে প্রমোশন পাওয়ার জন্য যে কন্ডিশনটুকু এখানে দেওয়া আছে, সেটা আমরা সবাই ফুলফিল করেছি। এই কন্ডিশনটুকু অসংখ্যবার এই পর্যন্ত বলছি, তারপরেও বলি যে সহকারী শিক্ষক শিক্ষিকা পদের অর্ধেক পদ অর্থাৎ 50% পদ সিনিয়র শিক্ষক হচ্ছে। আর সিনিয়র শিক্ষক হওয়ার জন্য সহকারী শিক্ষক হিসেবে 8 বছর চাকরি করতে হবে, আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করতে হবে। তো আসলে আমরা সবাই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেছি, সব কন্ডিশনে আমাদের ঠিক আছে। কিন্তু মূলত আমাদের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রাপ্তি হওয়ার জন্য যে বিধিমালা, সেখানে নিয়ে একটু প্রবলেম। যে সহকারী সিনিয়র শিক্ষক পদে প্রমোশন পাওয়ার জন্য নয়, সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্তির জন্য যে বিধি যে রুলস, সেখানে বলা আছে যে যদি নিয়োগ প্রাপ্তির পূর্বে কারো বিএড সম্পূর্ণ না থাকে, তাহলে নিয়োগ প্রাপ্তির পরবর্তী 5 বছরের মধ্যে তাকে বিএড ডিগ্রি অর্জন করতে হবে। তো আমি আসলে সবসময়ই বিএড ডিগ্রি অর্জনের ব্যাপারটাকে দুইটা ভাগে ভাগ করি। সবসময় আমি বলি এরকম যে আসলে এখানে আমরা দুইটা পয়েন্ট করতে পারি। এক নম্বরে হচ্ছে বিএড ডিগ্রি অর্জন করতে হবে, দুই নম্বরে একটা সময়ের সীমাবদ্ধতা দেওয়া আছে। আমি পূর্বের ভিডিওতে স্পষ্টভাবে বলছি এবং কর্তৃপক্ষকেও খুব সুন্দরভাবে বিষয়টি আমরা বোঝাতে সমর্থ হয়েছি যে বিএড ডিগ্রি যে অর্জন করব, এটার দায়ভার সম্পূর্ণভাবে ব্যক্তির নিজের। কারণ আমার নিজেকেই বিএড ডিগ্রিটি অর্জন করতে হবে। কারণ বিএড এ পড়াশোনা করতে হয়, সেখানে বিএড এর অনেক কার্যক্রম আছে, সেই সকল কার্যক্রম নিজেকে কমপ্লিট করে অনেক কিছু শিখে পরীক্ষা দিয়ে একটি ভালো ফলাফল অর্জন করতে হয়। যদি কেউ সেই ভালো ফলাফলটি অর্জন করতে ব্যর্থ হয়, তার দায়ভার চাকরি প্রার্থী, মানে একজন সহকারী শিক্ষকের। বা যে সময়ের বাইন্ডিংসটা দেওয়া আছে, সময়ের সীমাবদ্ধতাটা, এটার দায়ভার তো সরকারি শিক্ষকের নয়, এটার দায়ভার সম্পূর্ণভাবেই সরকারের। আমরা সেই বিষয়টি সরকারকে বোঝাতে সমর্থ হয়েছি। সেটার দায়ভার সরকারের। কারণ আমি কবে নাগাদ বিএড করতে পারবো, কবে নাগাদ করতে পারবো, কখন, সেটা সরকারের ডেপুটেশনের উপর ডিপেন্ড করে। সরকার আমাকে যদি ডেপুটেট করে, ডেপুটেশন দেয়, তাহলে আমি বিএড ডিগ্রিটা অর্জন করতে পারবো। সুতরাং সময়ের সীমাবদ্ধতাটা আমার ব্যক্তির সাথে জড়িত নয়, ডিগ্রি অর্জনটা আমার নিজের সাথে জড়িত। এখন কোন বিষয়ের দায়ভার যদি গভর্নমেন্টের হয়, সেক্ষেত্রে যদি সরকার সেই দায়িত্বটি পালন ওভাবে না করে, তাহলে তার জন্য সরকারের পক্ষ থেকে প্রমার্জনের সুযোগ রয়েছে। সরকার সেই বিষয়টিকে ইচ্ছা করলেই খুব ভালোভাবে প্রমার্জন করে দিতে পারে। যাই হোক, এই হচ্ছে একটি বিষয়। আর সমসাময়িক আরেকটি বিষয় আমরা খুব ভালোভাবে জানি যে আমাদের মধ্যে অনেক সহকারী শিক্ষক রয়েছেন, তারা একাধিক তৃতীয় শ্রেণী প্রাপ্ত। আসলে আমাদের এই বিধিমালাটির কারণে, নতুন 2018 সালের বিধিমালাটির কারণে সে সমস্ত শিক্ষক বৃন্দ লিস্ট থেকে বাদ পড়েছিলেন। আসলে এটা টোটালি অমানবিক। কারণ একটি কথা খুব ভালোভাবে লক্ষ্য করুন, আপনি যখন নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আপনি কোন বিধিমালার আলোকে নিয়োগপ্রাপ্ত হয়েছেন? হ্যাঁ, আপনি 2018 সালে নতুন বিধিমালা হয়েছে, 2018 সালের পরবর্তী সময়ে নিশ্চয়ই কোন সহকারী শিক্ষক একাধিক তৃতীয় শ্রেণী নিয়ে জয়েন করতে পারেনি। তাহলে পূর্ববর্তী সময়ে যারা জয়েন করেছে 2018-র পূর্ববর্তী, তাদের জন্য আলাদা নিয়োগ বিধি ছিল। তাদের নিয়োগ বিধিতে নিশ্চয়ই এই কথাটি লেখা ছিল না। যদি তাদের নিয়োগ বিধিতে এই বিষয়টি থাকতো, তাহলে তো তারা একাধিক তৃতীয় শ্রেণী নিয়ে চাকরিতে জয়েন করতে পারতো না। যেহেতু তারা একাধিক তৃতীয় শ্রেণী নিয়ে চাকরিতে জয়েন করে ফেলেছে, এখন পরবর্তীতে একটা বিধিমালা, একটা বিধিনিষেধ করে তাদের প্রাপ্ত সুযোগ সুবিধা বঞ্চিত করা তো অমানবিক। সুতরাং তাদেরকে অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত, সেটাকে আমরা সবসময়ের জন্যই সাধুবাদ জানাই। যাই হোক, আমি এই পর্যায়ে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। দেখুন সহকর্মী বৃন্দ, খুব ভালোভাবে লক্ষ্য করুন। হ্যাঁ,
আমরা আহ, যখন চাকরি আমাদের ছিল না, আমরা যখন জাস্ট ফ্রেশ গ্রাজুয়েশন পাস করলাম, তখন আমরা কি করলাম? সরকারি চাকরির জন্য চেষ্টা করলাম। তো যখন আমরা সরকারি চাকরির জন্য চেষ্টা করলাম, তখন কি করলাম? আমরা ছিলাম একজন চাকরি প্রার্থী। তখন আমরা ছিলাম একজন চাকরি প্রার্থী, কথাটা খেয়াল করুন, চাকরি প্রার্থী। আর অপরদিকে আমাদের বাংলাদেশ সরকার ছিল আরেকটি পক্ষ। বাংলাদেশ সরকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিল। সেই সরকারি, অর্থাৎ সে ছিল প্রথম পক্ষ, আর আমরা ছিলাম দ্বিতীয় চাকরি প্রার্থী, আমরা ছিলাম দ্বিতীয় পক্ষ। তো সরকারের সেই বিজ্ঞপ্তির আলোকে আমরা আবেদন করে পরীক্ষা দিয়ে সরকারের চাকরি নিলাম। তো যখনই আমরা সরকারের চাকরি নিলাম, সাধারণভাবেই যদি সরকারের সাথে, যেহেতু আমাদের একটা চুক্তি হয়ে গেল, একটা কন্ট্রাক্ট হয়ে গেল, সুতরাং সেই কন্ট্রাক্টের নিশ্চয়ই অনেকগুলো কন্ডিশন আছে, শর্ত আছে। আমাকে কিন্তু চাকরিতে যোগদান করে সরকারকে সময় দিতে হবে। সরকারের বিধিবিধান, আইন কানুন, নিয়ম নীতি, এগুলো কিন্তু আমাকে মানতে হবে। এগুলো আমাকে মানতে হবে। যাই হোক, তো সেখানে আমাদের একটি শর্ত ছিল যে 5 বছরের মধ্যে বিএড ডিগ্রি। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আমরা একটি পক্ষ আর সরকার হচ্ছে একটি পক্ষ। অর্থাৎ জাস্ট এখানে হচ্ছে দুটি পক্ষ। আমরা পক্ষ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যারা ভুক্তভোগী, অর্থাৎ যার ডিগ্রিটি 5 বছরের মধ্যে অর্জিত হয়নি, সে একজন ভুক্তভোগী, আর অপর পক্ষে হচ্ছে বাংলাদেশ সরকার। এখন দুইটি পক্ষের মধ্যে যখন একটা বিষয় নিয়ে বিরোধ থাকে, তখন কি করে? এক পক্ষ অপর পক্ষকে ম্যানেজ করার চেষ্টা করে, অর্থাৎ সেই বিষয়টিকে অর্জন করার চেষ্টা করি সেই বিষয় নিয়ে। তাহলে আমরা যারা ডিগ্রিটি অর্জন করতে পারেনি, অর্থাৎ যারা ভুক্তভোগী আছে বিএড এর ক্ষেত্রে, তারা সরকারকে বিষয়টি বোঝাতে সমর্থ হবে। বিষয়টি হচ্ছে এরকম। আচ্ছা, আমি স্পষ্টভাবে বলতে চাই, একটা বিষয় ঠান্ডাভাবে লক্ষ্য করুন তো। এখানে প্রথম পক্ষ হচ্ছে সেই চাকরি প্রার্থী যে সরকারের কাছে দেয়া শর্তের কোনো একটির আংশিক হয়তো পূরণ করতে পারেনি। আর দ্বিতীয় পক্ষ হচ্ছে বাংলাদেশ সরকার। এখানে তৃতীয় পক্ষ কিভাবে আসে? আমাদের এখানে যে তৃতীয় পক্ষের সৃষ্টি হয়েছে, তাদেরকে আসলে আমরা কিভাবে কি বলবো? কোন ধরনের মন মানসিকতার মানুষ হলে এখানে তৃতীয় পক্ষের উদ্ভব হয়? হ্যাঁ, যারা এখানে তৃতীয় পক্ষ হিসেবে উদ্ভব হয়েছে, যারা এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছে, তাদের কি আসলে এই বিষয়টি নিয়ে মন্তব্য করা উচিত? কখনোই কি উচিত? হ্যাঁ, যে তৃতীয় পক্ষ এই বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে, সে তো চাকরির শর্ত পূরণ করেছে। হ্যাঁ, তার চাকরির শর্ত পূরণ করার কারণে নিশ্চয়ই তাকে ভুক্তভোগী হতে হয় নাই। তার অবস্থানটি গ্রেডেশন লিস্টে যেখানে থাকার কথা সেভাবেই হয়েছে। সুতরাং এখন যে বিষয়টি নিয়ে বিরোধ, সেটা হচ্ছে যে যারা কন্ডিশনটি ফুলফিল করতে পারেনি, তাদের সাথে সরকার পক্ষ। সুতরাং এই বিষয় নিয়ে তাদেরকে কোনো কথা বললে সরকার পক্ষ বলতে পারে। তাদের যদি এটা নিয়ে কোনো বিবাদ থাকে, তাহলে সরকারের সাথে থাকবে। তাদের যদি এটা নিয়ে কোনো দেন দরবার বা মামলা থাকে, তাহলে সরকার পক্ষ থাকবে। অর্থাৎ সরকারের কাছ থেকে তারা সেটা অর্জন করে নেওয়ার চেষ্টা করবে। আর সেটার দায়ভার যদি সরকারের নিজস্ব হয়, তাহলে সরকার সেটার ক্ষেত্রে প্রমার্জন করবে। কিন্তু এখানে যারা তৃতীয় পক্ষ হিসেবে মাথা ঘামাচ্ছে, তারা নিশ্চয়ই আহ, মাধ্যমিকের ক্ষেত্রে কি হয়ে থাকবে, তাদেরকে ঠিক আসলে কিভাবে চিনবে অপরাপর সহকারী শিক্ষক বৃন্দ, এই প্রশ্নটি আমি আপনাদের কাছে রেখে দিলাম। দেখুন, আপনারা সবাই একসাথে মিলে একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। আপনি পাশাপাশি থেকে চাকরি করবেন, আপনারা পরস্পর একে অপরের ভাই ভাই। আপনাদের নিজেদের মধ্যে এই বিরোধটি কখনো কি সৃষ্টি হওয়ার কথা? আপনি সম্পূর্ণ শর্তটি পালন করতে পেরেছেন। পালন করার কারণে কি আপনার কোনো লস হয়েছে? আপনার অবস্থানটি যেখানে থাকার কথা ঠিক সেটিই আছে। আপনার যেভাবে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ঠিক সেটিই হয়েছে। বাট যে অর্জন করতে পারেনি, সে ভুক্তভোগী হয়েছে। তার সাথে সরকার পক্ষের একটি বিষয়, অর্থাৎ সে যদি সরকারকে বিষয়টিকে ম্যানেজ করে নিতে পারে, তাহলে এই বিষয় নিয়ে তৃতীয় পক্ষের মাথা ঘামানো এর চাইতে ন্যাক্কারজনক কাজ। অর্থাৎ আমি এটাকে একদম মানে রাষ্ট্রের সর্বোচ্চ ডিগ্রিধারী একজন চাকুরিজীবীর মন মানসিকতা এতটা ছোট রকম হওয়া, আমি মনে করি অন্তত উচিত নয়। সুতরাং বিষয়টি কিন্তু আমাদের অবশ্যই এবং অবশ্যই ভেবে দেখা দরকার। হ্যাঁ, আমি একটা কথা বলছি সব সময়, যে দেখুন, বিষয়টি উচ্চ আদালতে যাবে, এবং সেখানে কিন্তু উচ্চ আদালত কিন্তু দেখবে কে ভুক্তভোগী। হ্যাঁ, আপনি সুযোগ সুবিধা পেয়ে গেছেন, আপনি উচ্চ আদালতে যাবেন কি করতে? উচ্চ আদালত তো আপনাকে স্পষ্টভাবে বলবে যে আপনি বিধিবিধান পালন করেছেন, আপনি এখানে এসেছেন কি করতে। আসলে যে ভুক্তভোগী, যে সুযোগ সুবিধা পায়নি, সে তো আদালতের কাছে যাবে, সে আইনের কাছে যাবে। আর সবসময় উচ্চ আদালত, স্পষ্টভাবে বলছি, উচ্চ আদালত কিন্তু সবসময়ই ভুক্তভোগীর পক্ষে, সবসময়ই ক্ষতিগ্রস্তের পক্ষে। যে সুযোগ সুবিধা পেয়ে গেছে, সে কেন আদালতে যাবে? আইন আদালত রাষ্ট্রে কার জন্য? যার লস হবে, অর্থাৎ যে ভুক্তভোগী হবে, তার জন্য হচ্ছে রাষ্ট্রের আইন আদালত। যে সুযোগ সুবিধা পেয়ে গেছে, রাষ্ট্রের আইন আদালত কিন্তু তার জন্য নয়। যাই হোক, আমরা সবাই ভাই ভাই, পরস্পরের সাথে একসাথে চাকরি করব। আমাদের ভেতরে যেন এরকম কোনো মন মানসিকতা না থাকে যে আমরা নিজেদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করি।
হ্যাঁ, আপনারা খুব ভালোভাবে জানুন যে প্রমোশনের যে প্রক্রিয়াটি চলতেছে আমরা চাচ্ছি সেটা খুব দ্রুত গতিতে হয়ে যাক। আর সেটা দ্রুত গতিতে হওয়ার জন্য সরকারের সকল সিদ্ধান্ত কিন্তু আমাদের মেনে নিতে হবে। সরকারের সিদ্ধান্তের যদি বাহিরে আমরা যেতে চাই, সেক্ষেত্রে আমরা যদি নাক গলাতে চাই, আমাদের কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে যথেষ্ট সহায়ক হয়েছে। তারা অধিদপ্তর মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই বিষয়টিকে সমাধানের চেষ্টা করতেছেন। তারা যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা যদি দ্রুত চাই তাহলে আমাদের সেটা মেনে নিতে হবে। না হলে অবশ্যই বিষয়টি ডিলে হবে। আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।